মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে গেছেন। মাজারের একটি দানবাক্স, সাধারণ মানুষের ভাষায় এটি একটি আস্থার জায়গা, পুণ্যের আশায় দেওয়া দানের সিন্দুক। কিন্তু অর্থনীতি আর রাজনীতির ভাষায় এটি যেন এক জাদুকরী আলাদ্দিনের চেরাগ, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়, অথচ কোনো অডিট নেই, কোনো ট্যাক্স নেই। কে নেতা কে এমপি কে মন্ত্রী সেটা দেখতে চাই না। সিলেটবাসীর দাবি হচ্ছে ডিসি সারোয়ার আলম স্যার, যেখানে আমরা বিন্দু পরিমাণ জানতে পারি না এই শাহজালালের মাজারের টাকা কোথায় আসে আর কোথায় যায়। আর এই কোটি টাকার অস্বচ্ছ হিসেবের মৌচাকে যখন একজন সৎ সরকারি কর্মকর্তা ঢিল মারলেন, ঠিক তখনই কেঁপে উঠল পুরো ব্যবস্থাটি। আজকে আমাদের সিলেটের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে গেছেন। আমরা ভাই ভাই, কিন্তু এগুলো আরো মাথা কাটতে চাই। আমি কসম করে বলতে পারি, এই উঠানে দাঁড়িয়ে, এই বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আমার বাচ্চাদের জন্য আমি এক চামচ সিন্নি আমার বাড়িতে যাই নাই। এত জিয়ারত করেন নাই, এখানে এসে তালা মারছেন, নাটক করছেন। কিন্তু আজকে আমাদের সিলেটের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে গেছেন। আমরা ভাই ভাই, কিন্তু এগুলো আরো মাথা কাটতে চাই। কিন্তু প্রশ্ন হলো, একটা দানবাক্সের হিসাব চাইতে গিয়ে একজন ক্ষমতাশালী ডিসিকে কেন বদলি করা হলো? দর্শক, বদলি করার পরেও যেন স্বস্তিতে নেই ডিসি সারোয়ার আলম। এবার নতুন করে মাজার এলাকায় স্থানীয় চেয়ারম্যান এক অদ্ভুত দাবি তুলেছেন। তার অভিযোগ, ডিসি সারোয়ার আলম নাকি সিলেটে অশান্তি আর বিরাট এক বিভাজন তৈরি করে দিয়ে গেছেন। মজার বিষয়টি হলো, এই বিভাজন শব্দটি এখানে একটি সুকৌশলী অস্ত্র। বিশ্লেষকদের মতে ডিসি সারোয়ার কোনো বিভাজন তৈরি করেননি। তিনি মূলত দীর্ঘদিন ধরে চলে আসা একটি শক্তিশালী সিন্ডিকেট ভেঙে দেবার দুঃসাহস দেখিয়েছিলেন। বিপদে আপদে আমি সবসময় থাকি। এই যে আপনারা দেখেন, এই ঘরটা বন্ধ ছিল 2 বছরের কাজ, এবাদতখানা বন্ধ ছিল, ওইখানে 40টা বাথরুম বন্ধ ছিল, ওইখানে ওই যে বিল্ডিংটা হয়েছে 2 বছর বন্ধ ছিল। এটি আমি সংগ্রাম করে, এটি আলোচনা করে আমি সিটি কর্পোরেশন থেকে 2 বছরের কাজ বন্ধ ছিল সেটা আমি খুলে নিয়ে এসেছি। আলটিমেটাম দিয়েছে কাজ করতে হবে, সেইটা আমি জামান চৌধুরী করেছি। আজ থেকে 15 দিন পরে আপনার পায়খানা প্রস্রাব এখানে করবেন, সেইটি আমার পরিশ্রম, আমি যুদ্ধ করে নিয়ে এসেছি। সে তো কেটে দেখেন না আপনারা, এই কথাটাও দেখেন, আমি যে কাজ করছি দেখেন না, দেখেন যে আমি আপনারা একটা সুন্দর করে ডিসি সাহেবের এই যে প্রক্রিয়া। যারা বছরের পর বছর ধরে মাজারের অর্থকে নিজেদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করে আসছিল, আর ডিসি সারোয়ার আলম তাদের স্বার্থেই হানা দিয়েছিলেন। আর এখন সেই সিন্ডিকেটের লোকেরাই বিভাজনের ধোঁয়া তুলে ডিসি সারোয়ারের বিরুদ্ধে রীতিমতো প্রোপাগান্ডা শুরু করেছে। দর্শক, একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে সামনে চলে আসে, এই সিন্ডিকেট ঠিক কতটা শক্তিশালী? একটু ভেবে দেখুন, একজন জেলা প্রশাসক যিনি রাষ্ট্রের প্রতিনিধি, তাকে যদি কেবল একটি মাজারের আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলার কারণে সরে যেতে হয়, তবে এই সিন্ডিকেটের শিকড় কত গভীরে? বিশ্লেষকরা বলছেন, যেই সিন্ডিকেট পূর্ববর্তী একজন কড়া এবং নীতিবান ডিসিকে সরিয়ে দেবার ক্ষমতা রাখে, তারা বর্তমান এবং ভবিষ্যতের কোনো ডিসিকেই পরোয়া করবে না। এবং বাস্তবে হচ্ছে ঠিক তাই। সিলেটের ওই মাজারে সিন্ডিকেট এখনও পুরোপুরি সক্রিয়। ডিসি সারোয়ারের বদলির পর নতুন করে সবকিছু আবার সেই পুরনো চক্রের হাতেই ফিরে যাচ্ছে। সাধারণ মানুষের রক্ত ঘামে অর্জিত দানের টাকা আবারও গুটি কয়েক প্রভাবশালীর পকেটেই ঢোকার বন্দোবস্ত হচ্ছে। দর্শক, ঠিক এমন চরম হতাশার জায়গা থেকেই একটি নতুন শক্তিশালী দাবির জন্ম হয়েছে। সিলেটের সাধারণ মানুষ এবং সচেতন সমাজ এখন একটি প্রশ্ন তুলছেন, ডিসি সারোয়ার আলমকে তাহলে দেয়া হচ্ছে দেশের সব মাজারের দায়িত্ব? জনগণের দাবি, যেহেতু তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে একটি মাজারের আর্থিক অস্বচ্ছতাকে চ্যালেঞ্জ করা যায়, তাই তাকেই শুধু সিলেট নয় বরং সারা দেশের মাজারগুলোর ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় দায়িত্ব দেয়া হোক। বাংলাদেশের আইনি এবং প্রশাসনিক কাঠামোতে কি এমন কোনো ব্যবস্থা আছে? বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় এমন কোনো একক প্ল্যাটফর্ম বা বোর্ড নেই যেখান থেকে দেশের সমস্ত মাজারকে প্রশাসন সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে। মাজারগুলোর ব্যবস্থাপনা মূলত চলে ওয়াকফ আইনের অধীনে। প্রতিটি মাজারের জন্য আলাদা ওয়াকফ এস্টেট, আলাদা পরিচালনা কমিটি, মোতোয়াল্লি বা বংশানুক্রমিক খাদেমদের নিজস্ব নিয়ন্ত্রণ থাকে। সহজ করে বললে, দেশের মাজারগুলো যেন এক একটি স্বাধীন দ্বীপ। এখানে কেন্দ্রীয় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আর এই আইনি ফাঁকফোকর এবং কাঠামোগত দুর্বলতার সুযোগ নিয়েই যুগ যুগ ধরে গড়ে উঠেছে মাজার কেন্দ্রিক বিশাল শ্যাডো ইকোনমি বা ছায়া অর্থনীতি। সুতরাং সাধারণ মানুষ চাইলেও রাতারাতি ডিসি সারোয়ার আলমকে সারা দেশের মাজারের একক দায়িত্ব দেওয়া আইনিভাবে প্রায় অসম্ভব একটি বিষয়। কিন্তু দর্শক, সাধারণ মানুষ কেন এই দাবিটি তুলছে?
আর এর প্রভাব আসলে কি? প্রতি বছর বাংলাদেশের মাজারগুলোতে যেই পরিমাণ অর্থ জমা হয় তার সঠিক কোনো পরিসংখ্যান রাষ্ট্রের কাছে নেই। এটি কয়েকশো কোটি থেকে কয়েক হাজার কোটি টাকা হতে পারে। যদি এই বিশাল অর্থ একটি সঠিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হতো তবে তা দিয়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনে বিশাল অবদান রাখা যেত। কিন্তু জবাবদিহি না থাকায় এই টাকার একটি বড় অংশ চলে যাচ্ছে গুটি কয়েক মানুষের ব্যক্তিগত ভোগবিলাসে। ডিসি সারোয়ার আলম সাধারণ মানুষের মনের এই সুপ্ত ক্ষোভটাকেই নাড়া দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন চাইলে প্রশাসন এই সিন্ডিকেটকে চ্যালেঞ্জ করতে পারে। কাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও ডিসি সারোয়ার আলম মাজার ব্যবস্থাপনায় এক নীরব বিপ্লবের বীজ বপন করে গেছেন। তিনি প্রমাণ করেছেন মাজারের দান বাক্স কোনো পবিত্র ব্ল্যাক হোল নয় যেখানে টাকা ঢুকলে আর হিসাব চাওয়া যাবে না। ধর্মের আড়ালে চলা এই আর্থিক শোষণের বিরুদ্ধে তিনি যে আওয়াজ তুলেছেন তা হয়তো আপাতত থমকে গেছে, কিন্তু একেবারেই নিভে যায়নি। সিন্ডিকেট হয়তো ভাবছে একজন ডিসিকে সরিয়ে দিয়ে তারা যুদ্ধে জিতে গেছে, কিন্তু এই ঘটনাটি সারা দেশের মানুষের চোখ খুলে দিয়েছে। আগে মানুষ মাজারের টাকা কোথায় যায় তা নিয়ে প্রশ্ন করতে ভয় পেত, আর এখন তারাই সরাসরি প্রশাসনের কাছে মাজারের হিসাব চাইছে। ইতিহাস সাক্ষী, কোনো বড় সংস্কারই রাতারাতি বা বিনা বাধায় হয় না। কায়েমি স্বার্থান্বেষী মহল সবসময়ই তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত লড়াই করে। সিলেটের মাজার সিন্ডিকেট আপাতত তাদের ক্ষমতা দেখতে পেরেছে, কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে সারা দেশে মাজারের অস্বচ্ছ অর্থনীতি নিয়ে যে বিতর্কের ঝড় উঠেছে তা এত সহজেই থমকে যাবে না। এখন দেখার বিষয় রাষ্ট্রের নীতি নির্ধারকরা কি এই কোটি টাকার সিন্ডিকেটের কাছেই মাথা নত করে থাকবেন, নাকি ডিসি সারোয়ার আলমের শুরু করা এই উদ্যোগকে একটি কাঠামোগত রূপ দিয়ে দেশের সমস্ত মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার নতুন কোনো আইন তৈরি করবেন। সময় হয়তো এর উত্তর দিবে। তবে একটি কথা নিশ্চিত, মাজারের দান বাক্স নিয়ে সাধারণ মানুষের অন্ধবিশ্বাসের দিন শেষ হতে চলেছে। কিন্তু দর্শক, ব্যাপারটা কি শুধুই গুটি কয়েক মানুষের ব্যক্তিগত ভোগবিলাসেই আটকে গেছে? বিশ্লেষকদের মতে আসল চিত্রটা আরও অনেক বেশি ভয়ঙ্কর। মাজারের এই বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত অর্থ কেবল কয়েকজনের পকেটই ভারী করছে না, বরং এটি জন্ম দিচ্ছে এক শক্তিশালী ছায়া অর্থনীতির। সহজ কথায় বলতে গেলে এটি অনেকটা রাষ্ট্রের ভেতরে আরেকটা ছায়া রাষ্ট্র চালানোর মতো। একবার ভাবুন তো দর্শক, যেই টাকার কোনো অডিট নেই, কোনো ট্যাক্স নেই, সেই কালো টাকা আসলে কোথায় যাচ্ছে? এই টাকার একটি বড় অংশ চলে যাচ্ছে স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করতে, পেশি শক্তি বা লাঠিয়াল বাহিনী পুষতে এবং প্রশাসনের ভেতরে নিজেদের অদৃশ্য জাল বিস্তার করতে। ঠিক এখানেই ডিসি সারোয়ার আলমের মূল আঘাতটা লেগেছিল। তিনি শুধু একটি কাঠের দান বাক্সে হাত দেননি, তিনি হাত দিয়েছিলেন সেই অবৈধ টাকার পাইপলাইনে, যা দিয়ে এই সিন্ডিকেট গোটা এলাকায় ক্ষমতা আর রাজনীতি নিয়ন্ত্রণ করত। অর্থনীতিতে একটা কথা আছে, মানি ইজ পাওয়ার। যখন কোনো সিন্ডিকেটের হাতে হাজার কোটি টাকার অ্যাকাউন্টেন্ট ক্যাশ বা ফ্লো থাকে, তখন ক্ষমতা এমনিতেই তাদের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে। আর ঠিক এই ক্ষমতার দাপটেই তারা রাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে রাতারাতি সরিয়ে দেবার স্পর্ধা দেখিয়েছে। যদি কেবল একটি মাজারের সিন্ডিকেট এতটা ক্ষমতার অধিকারী হয়, তবে সারা দেশের শত শত মাজারের সম্মিলিত অর্থনৈতিক শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। দর্শক, এই ঘটনা আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। রাষ্ট্রের প্রশাসনিক শক্তির চেয়ে কি সিন্ডিকেটের কালো টাকার জোর আরও বেশি? প্রিয় দর্শক, সারোয়ার আলমের বিদায়ের পর মাজার সিন্ডিকেটের এই ফিরে আসাকে আপনি কিভাবে দেখছেন? সিলেটের বর্তমান প্রশাসন কি আসলেই ব্যর্থ? বাংলাদেশের সকল মাজার ব্যবস্থাপনায় আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।